এখন ঠিক আছে? জি স্যার, আসছে। স্প্রেডশিট একটা এটা আছে, এক্সেল শিট দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক? জি স্যার, জি স্যার। ওকে, তো আপনাদের এই বইটা একটু দেখেন, যাদের কাছে বই আছে এটা দেখেন। আপনাদের ওখানে চ্যাপ্টার 9 হতে পারে বা 10ও হতে পারে। আমরা বইতে যেভাবে আছে এর বাইরে একটু আলোচনা করব, কারণ বইতে যে ধরনের প্রবলেম দেওয়া আছে বাস্তবে আমাদের পরীক্ষাগুলোতে ঠিক এই রকম আসে না। কিছুটা দেখা যায়, যেমন আমি কয়েকটা এক্সাম্পল এখানে দেখাবো, সেগুলো কিভাবে করা হবে এটা একটু বলে দেব। আর লাইনে থাকা কোশ্চেনটা দেখে নিই। আপনারা এই চ্যাপ্টারটা একটু দেখেন বইতে, যে স্প্রেডশিট স্কিল ইউজিং এক্সেল। এইটা আমরা যদি আস্তে আস্তে আগাই তাহলে প্রথমে আসছে এটা চ্যাপ্টার 10 আছে, যে লার্নিং অবজেক্টিভ গুলো কি আছে। এটা আমরা আমাদেরকে যদি দেখি, তা এখানে সিলেবাস যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট ডাটা, মানে কিভাবে স্প্রেডশিটে ক্যালকুলেশন করা হয় এবং কিভাবে ডাটা প্রেজেন্ট করা হয়। মূলত সেইটা আমরা দেখবো যে ফিচার্স এন্ড ফাংশনস অফ স্প্রেডশিট সফটওয়্যার, যেটা দেখালাম এটা কিন্তু আসলে একটা সফটওয়্যার। এইটা কিভাবে অপারেশনে যেতে হয় অনেকে জানেন হয়তো, এটা নিয়ে কাজ করেন, আবার অনেকের কাছে নতুন মনে হতে পারে। আর আমিও যেটুকু জানি আপনাদেরকে সেইটুকুই চেষ্টা করব একটু বুঝিয়ে দিতে। এক্সপ্লেইন দ্য ইউজ এন্ড লিমিটেশনস অফ স্প্রেডশিট সফটওয়্যার ইন বিজনেস, যে বিজনেসে কিভাবে এটা ব্যবহার করা হয় এবং লিমিটেশন গুলো কি আছে। অ্যাপ্লাই স্প্রেডশিট সফটওয়্যার টু দ্য নর্মাল ওয়ার্ক অফ এ চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, এইটা যাই হোক, আমরা অ্যাকাউন্টেন্ট হিসাবে এটা কিভাবে ব্যবহার করি এইটুকুই। তা এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, এটা বইতেও আছে আপনাদের। এই যে এই তিনটা বইতে দেখেন যে এখানে তিনটা পয়েন্ট, able to produce well designed and robust spreadsheets। আর আপনাদের এখানে অবশ্য যেটা আছে এটা আমি সিলেবাসে উল্লেখ করে দিচ্ছি, বইটি যেটা আছে। আর এখানে যেটা আছে পাওয়ার পয়েন্টে আমরা একটু দেখি, ওই যেটা দেখালাম ওইটাই, প্রডিউস স্প্রেডশিট দ্যাট ক্যান সাপোর্ট ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং, আন্ডারস্ট্যান্ড হাউ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস মে মেক। এটা সিলেবাস অনুযায়ী আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হলে আমরা কি কি শিখতে পারবো সেইটা ওখানে বলা আছে। এরপরে আসলে স্প্রেডশিট, এটা আপনাদের বইতে আপনারা ইন্ট্রোডাকশনে যান, আমার এখানে পেজ নাম্বার আছে 400। যদিও আমি যে বইটা আপনাদেরকে কম্পিউটারে দেখাবো সেটা আবার পেজ নাম্বার হয়তো মিলবে না, কারণ এখানে আবার একটু এটা অন্য একটা এডিশনের বই। এই স্প্রেডশিট ইজ এ মাল্টিপারপাস পিস অফ সফটওয়্যার। আমরা জানি যে কম্পিউটারের ক্ষেত্রে হার্ডওয়্যার এবং সফটওয়্যার আছে। হার্ডওয়্যার হচ্ছে যে যেটা আমরা দেখি যে মেশিন টেশিন এইগুলো আর কি, আর সফটওয়্যার হচ্ছে যে এই মেশিনের ভিতরে যে ফর্মুলার সাহায্যে হোক বা প্রোগ্রামিং এর সাহায্যে হোক, যেগুলো আমরা দিয়ে এই
প্রবলেম গুলো সলিউশন করি সেইগুলোকে বলা হচ্ছে যে সফটওয়্যার। স্যার মেইনলি ইনট্যাঞ্জিবল। হ্যাঁ, ইনট্যাঞ্জিবল, এটা অবশ্যই ইনট্যাঞ্জিবল। The spreadsheet is a multi-purpose piece of software which may be used for calculations, drawing graphs, and handling data in a way similar to a data program. A spreadsheet may also be described as a computer program that allows data to be entered and formulae to be created in a toolbar format. In Excel, complex problems may be handled. Spreadsheet information is stored in cells. এটা আমরা সেলস আমরা সবাই জানি, তারপরে আমরা সামনে আগাবো এবং সেল কি সেটা আমরা একটু দেখবো। তো এইটাই হচ্ছে স্প্রেডশিটের উপরে যদি বলে যে স্প্রেডশিটের উপরে কি জানেন সেটা একটু লেখেন, হয়তো 2-3 নাম্বার দিয়ে দিতে পারে, তখন মোটামুটি এইরকম আলোচনা এবং এর বাইরেও হতে পারে, যেটা কারণ এটা এখন এতটাই ব্যাপক সবার ক্ষেত্রে যে সিমিলার লেখা পাওয়া যাবে এটা সম্ভাবনা খুবই কম। তারপরে আসলো স্প্রেডশিট টার্মিনোলজি গুলা, এইগুলো আমরা একটু আবার বইতে যাই, দেখেন ইন্ট্রোডাকশন, এটা পেজ আছে 395, আপনাদের মনে আছে 400। এই যে এখানেই যে কথাটা আছে, স্প্রেডশিট ইজ এ মাল্টিপারপাস পিস অফ সফটওয়্যার, যেটা ডেফিনেশনের আগের স্লাইডে আমি দেখালাম, may be used for calculation, drawing graphs, and handling data in a way similar to a database program. All these functions are available in most spreadsheets at both an elementary level and a high sophisticated level. এইটারই কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের এখানে যেটা আলাপ করবো এটা একেবারে প্রিলিমিনারি স্টেজের। আবার দেখা যায় যে আমরা আবার আমাদের লেভেলে কিছু জানার জন্য যখন ওই যে আইসিএমএবি থেকেও অনেক সময় এক্সেল এর উপরে আমাদের জন্য কিছু কিছু প্রোগ্রাম থ্রো করে, সেখানে দেখা যায় যে যারা এক্সপার্ট আছেন তারা আরো এর ডিপে গিয়ে আরো অনেক কিছু আমাদেরকে দেখান, যেটা হয়তো আমি ব্যক্তিগতভাবে সেগুলো জানি না, বা দেখেছি যে আসলে স্প্রেডশিটের বিরাট একটা ক্যাপাসিটি আছে এক্সেল শিটের, যেগুলো যারা এটা নিয়ে কাজ করেন তাদের সার্ভিস লাইফে তারা এটা খুব ভালো বোঝেন। A spreadsheet may also be described as a computer program that allows data to be entered and formulae to be created in a toolbar format. It was designed to mimic a large paper-based worksheet with many rows and columns. তো আমরা এটা পরে দেখবো যে রো কলাম এটা কিভাবে আছে, এগুলো সব কিছুটা ইতিহাস আছে যে কিভাবে এটা ডেভেলপ করলো। The first spreadsheet program was called VSYCL. VSYCL standing for Visible Calculator. Visible Calculator এটা সংক্ষেপে করছে VSYCL. The program was created by two American computer science researchers. এই যে দুইজনের নাম দেওয়া আছে, একজন হচ্ছে ড্যান ব্রিকলিন আর একজন আছে বং ফ্র্যাঙ্কস্টন, and was first released through Software Art in 1979. It was in 1982 that the next improvement in spreadsheet technology came about with the release of Lotus 123. এটা ওই টাইমে, এটা আপনারা হয়তো পরিচিত না, কিন্তু আমরা দেখেছি যে স্প্রেডশিটের ফার্স্ট স্টেজে ছিল লোটাস। এটার সাথে আমরা শুধু নামেই পরিচিত ছিলাম, কারণ তখন কম্পিউটার ইউজটা এতটাই লিমিটেড ছিল যে আমরা নাগাল পেতাম না, শুধু শুনতাম যে নামগুলো। A much faster running program and increased functionality helped Lotus 123 to become the market leader, a place it kept until 1989 when Excel arrived as part of Microsoft Office suite of programs to run on its Windows operating system. Although Lotus produced a Windows version of 123, it did not stand up against the popularity of the Office suite, and thus Excel has become the de facto spreadsheet in use today. যেটা আমরা এক্সেল শিট আমরা দেখলাম সেইটাই হচ্ছে কিন্তু আজকাল এটার ব্যাপক ব্যবহার। এটা শুরু হয়েছে আগে এবং এখন পর্যন্ত কিন্তু এটা সাংঘাতিকভাবে ব্যবহৃত হয়ে যাচ্ছে। For any readers using an alternative, the basic functionality of the most spreadsheet is pretty similar. The experiences and examples used in this book can still largely be followed. আচ্ছা, এই জায়গাটা এখন স্প্রেডশিট টার্মিনোলজিতে আমরা যেটা আসলে রাখলাম, সেখানে আমরা দেখলাম যে স্প্রেডশিট টার্মিনোলজি, যে ওয়ার্ক বুক কোনটাকে বলে, ওয়ার্কশিট কোনটাকে বলে, এইগুলো আমরা একটু
দেখবো, তা আপনাদের বইতে এইভাবে আছে, এটা পেজ নাম্বার 400 পাবেন। তা an Excel file is referred to as a workbook, যেমন এইটা একটা ওয়ার্কবুক, এবং এর নিচের দিকে দেখেন এই যে শীট 1, শীট 2, শীট 3 এইগুলো হচ্ছে, এবং এই শীট আপনি আরো ক্রিয়েট করতে পারেন। যে আমার যদি এইটা একটা যে একটা বইয়ের যে রকম অনেক শীট থাকে বা পেজ থাকে, এইরকম একটা এক্সেল এরও আপনার এই যে শীট 1, শীট 2, শীট 3 এইভাবে শীটের সংখ্যা বাড়িয়ে যেতে পারেন। এবং এখানে দেখেন এই যে আমি যে কার্সরটা নিচে এখানে দিলাম, এখানে লেখাটা আসলো কি ইনসার্ট ওয়ার্কশিট। এখানে ক্লিক করলে কিন্তু শীট 4 তৈরি হয়ে যাবে। দেখেন হয়ে গেল। আমি আশা করি যে আপনাদের ওখান থেকে দেখা যাচ্ছে এটা, তাই না? তা এইটা হচ্ছে একটা ওয়ার্কবুক, এবং এর এই যে বিভিন্ন শীট, এখানে আমরা আমাদের ইচ্ছা মতো প্রয়োজন মতো আমরা এটা বের করে মানে বাড়াতে পারি। তো এখানে বইতে দেখেন আর একটু, এ ওয়ার্কবুক ক্যান কনসিস্ট অফ সিঙ্গেল ওয়ার্কশিট, এটা যেরকম একটা ওয়ার্কশিট শুধু শীট 1 থাকতে পারে, অথবা ক্যান বি এ কম্বিনেশন অফ মাল্টিপল ওয়ার্কশিটস, চার্টস, ডেটাবেজেস এটসেট্রা। An Excel file is saved on disk with a extension একটা আছে, লাস্টে থাকে .xls অথবা .xlsx। এইটা আপনারা যখন সেভ করতে যাবেন তখনই দেখবেন যে এইরকম ওই যে ফাইলের নামের পিছনে শেষ দিকে এরকম একটা এক্সটেনশন আসছে, তখনই আমরা বুঝবো যে এটা এক্সেল শিট। এরপরে একটা সেল, এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঘর দেখছেন, এইগুলো হচ্ছে এক একটা সেল। এই যে এরকম সেল, এইটার বেশে এবং আপনাদের এইটা দেখেন এই যে বইতে যেটা আছে যে ইন এক্সেল দেয়ার আর 256 কলামস। এই যে কলাম কোনগুলো, এই যে এ নাম্বার এ কলাম, এটা হলো বি কলাম, এটা হলো সি কলাম। খবরের কাগজে যে এরকম দেখবেন যে আপনি প্রথম পৃষ্ঠায় একটা খবর পড়ছেন, কিছু দূর বলার পরেই লাস্টে লেখা আছে যে দ্বিতীয় পৃষ্ঠার তৃতীয় কলাম, হয়তো তখন আপনি 2 নাম্বার পৃষ্ঠায় যাবেন, যাই দেখবেন যে 3 নাম্বার কলাম। তা কলাম কোনগুলো? সাধারণত খবরের কাগজে 8টা কলাম থাকে প্রতি পেজে, এইরকম এইগুলো হচ্ছে কলাম। এটা প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, এইভাবে বলছে যে এখানে 256 কলামস লেভেলড আছে। A2, এই যে প্রথমে হচ্ছে A, B, C, D এইভাবে শুরু করে লাস্টে আছে এদের যেভাবে বলছে যে A থ্রু 4 পর্যন্ত আছে, রোমান 4 এন্ড রো আছে, রো হচ্ছে এই যে এইগুলা দেখেন, এই যে এই যে 2 নাম্বার রো, এই যে 1 নাম্বার রো, এগুলো হচ্ছে রো। 3 নাম্বার রো, 4 নাম্বার রো, এই যে সব রো গুলো আসলো। এইভাবে রোর সংখ্যা হচ্ছে এখানে যেটা বলছে 65,536টা রো আছে। এটা আপনাদের বইতে দেখেন উল্লেখ করা আছে, এই যে এখানে 256 কলামস, এন্ড এখানে যেটা দিচ্ছে 65,536 রোজ। তাহলে সেল কয়টা আছে? সেল হচ্ছে তাহলে এই এতটা 256 ইন্টু নাম্বার অফ রোজ, কলাম ইন্টু রোজ, এই দুটো গুণ করলেই যে এইটা হবে। দেখেন এইটা কিন্তু কত 16.777216 মিলিয়ন সেলস আছে। মানে সেল দেখেন কত সংখ্যা, যে 1,67,77,216টা সেল আছে এখানে। এই যে সেলগুলো আমরা দেখছি এইরকম 1,67,000,000 বা যেটা আছে ওইটা যে 1,67,77,216টা এরকম সেল আছে। এই সেলের ভিতরেই কিন্তু আসলে এই ফর্মুলায় লিখি আর যাই লিখি সবকিছু এই সেলের ভিতরেই। তারপরে আসেন এই পরের পৃষ্ঠায়, গেটিং স্টার্টেড উইথ এক্সেল। এইটা এই যে এখানে সেল, রো এগুলো সব বলা আছে। তারপরে স্প্রেডশিট, ওয়ার্ক বুকস অফ ফাইলস, ওয়ার্কশিট, স্ক্রল বার, স্ট্যাটাস বার, টুল বারস, এইগুলো আপনাদের বইতে দেখেন আছে। আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে যে এই যে 4 নম্বরে যে গেটিং স্টার্টেড উইথ এক্সেল, এবং এক্সেলে যদি আমরা শুরু করি এই যে এইটাই যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে আমি যদি এইটাকে একটু সরিয়ে দিই, উপর দিকে দেখেন এই যে সব বার, এই যে একদম উপরে আছে যে মেনু বার, যেমন এটা আমি হোমে আছি, হোমের ভিতরে আবার এই সমস্ত মেনুগুলো আছে। ইনসার্টে যদি যাই তাহলে আবার দেখা যাবে এখানে আবার আর এক সেট আছে।
আবার পেজ লেআউটে যদি যাই এখানে আর এক সেট আছে আমার প্রয়োজন অনুযায়ী যে ফর্মুলা এখানে ডেটাতে আবার এইগুলো আছে বহু সংখ্যক কাজ করার জন্য এখানে সব ফ্যাসিলিটি ক্রিয়েট করা আছে তো এখানে এই যে যেমন একটু দেখাই এই যে যেমন এই যে ফাইল তারপরে আছে হোম এইগুলোকেই বলা হচ্ছে যে এই যে সব হোম ইনসার্ট এগুলোকে মেনু বার স্ট্যান্ডার্ড টুলবার এই যে টুলবার হচ্ছে যে এই যে এইগুলো যে সমস্ত টুল আমার এখানে দেওয়া আছে এক একটা মেনুর ভিতরে সেইগুলোকে টুলবার বলা হচ্ছে আর এইগুলোকে বলা হচ্ছে যে সেল অ্যাক্টিভ সেল এইগুলো স্যার কথা শোনা যাচ্ছে না। সরি এটা খেয়াল করিনি আচ্ছা এই যে এবার দেখেন একটু আচ্ছা এখন শোনা যাচ্ছে তো জি স্যার। আচ্ছা এই যে স্ক্রল বারটা দেখেন আমাদের এই যে স্ট্যান্ডার্ড যে একটা স্প্রেডশিট আমার সামনে আছে এই পাশে যেটা ভার্টিক্যাল যে ডান পাশে একদম এটা আমি উঠানো নামানো করছি এইটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার আর নিচের দিকে ডান পাশে দেখেন এই যে এইটা হচ্ছে হরাইজন্টাল স্ক্রল বার এটা দিয়ে ডাইনে বাঁয়ে সরা যায় আর কি সরানোড়া করা যায় আর উপরে নিচে হইলে পরে ভার্টিক্যাল স্ক্রল বার আমি আর এছাড়া আপনি এই যে সেল এই অ্যারো টিপ দিয়ে আপনি সেল দিয়েও ডাইনে বাঁয়ে উপর নিচে এইভাবে যেতে পারেন এইগুলো গেল তারপরে নিচেই তো আছে এই যে শীট 1 2 3 4 এগুলো শীট বার হিসাবে আছে এরপরে আপনারা যান এই 402 নাম্বার পেজে স্ক্রল বার আছে স্ট্যাটাস বার টুল বার এগুলো সব একটু দেখেন 401 নাম্বার পেজে একটা স্প্রেডশিটের ছবি দেওয়া আছে ওই ছবিতেই দেখেন যে আমি এখানে যে ছবিটা দেখিয়েছি মোটামুটি এই টাইপেরই তবে ভার্সন অনুযায়ী এটা চেঞ্জড হতে পারে আবার কতগুলো অ্যালাউ করা হলো কতগুলো হিডেন অবস্থায় থাকলো এটার উপরও ডিপেন্ড করে যে আপনি কতগুলো দেখতে পারছেন কতগুলো পাচ্ছেন এইটা এরপরে ওই যে আছে যে গুড স্প্রেডশিট ডিজাইন এখানে আমরা একটু দেখি এই যে এখানে দেখেন যে এই যে আপনাদের বইতে যেটা আছে এই যে মেনু বার তারপরে স্ট্যান্ডার্ড টুল বার অ্যাক্টিভ সেল এই যে প্রত্যেকটা সেলই অ্যাক্টিভ সেল শীট বার এইটা স্ক্রল বার এই যে এটা হলো হরাইজন্টাল এইটা হলো ভার্টিক্যাল স্ক্রল বার আছে দুই রকম এই ছবিটাও আপনাদের বইতে আছে আর এখানে আছে যে গুড স্প্রেডশিট ডিজাইন এইটাও একটা যে একটা প্রশ্ন এখান থেকেও আসতে পারে যে অবজেক্টিভ অফ এ গুড স্প্রেডশিট ডিজাইন কি কি তখন এই যে এখানে আপনাদের বইতে তিনটে পয়েন্ট দেওয়া আছে টু এনশিওর দ্যাট দ্য স্প্রেডশিট ইজ as error free as possible যতটা সম্ভব যেন এটা এরর ফ্রি হয় টু এনশিওর দ্যাট the spreadsheet can be used without much training or control যত কম সংখ্যক এই ট্রেনিং কন্ট্রোল থাকে সেইটাই ভালো কারণ যাতে একজন কম জানা লোকও যেন এইগুলো ব্যবহার করতে পারে টু মিনিমাইজ দ্য ওয়ার্ক রিকোয়ার্ড টু এনহ্যান্স আর চেঞ্জ দ্য স্প্রেডশিট যতটা সম্ভব যেন আমাকে এখানে কাজ কম করতে হয় পরিবর্তনের জন্য এখানে দুটো টেবিল দেওয়া আছে এই টেবিলটাও আপনাদের বইতে আছে গেটিং স্টার্টেড 403 পেজ নাম্বার এইটা প্রথম টেবিলটা দেওয়া আছে দেখেন ওইটাই আমি ওখানে উঠিয়ে দিচ্ছি বইটাও দেখাবো আর একটা আছে 404 এখানে ওই যে চারটি কোয়ার্টারের যে ডেটা এটা আপনাদের এই আগে বিভিন্ন কারণে এই সমস্ত এক্সাম্পল গুলো আমরা দেখেছি এটা এখানে আছে এই এখন স্প্রেডশিটের স্লাইড মোটামুটি এইরকমই আমরা একটু বইয়ের দিকে যদি ফিরে যাই আচ্ছা গেটিং স্টার্টেড যেটা যে আপনাদেরকে দেখাইলাম এই ছবিটা ছিল এরপরে
ওয়ার্ক বুকস অফ ফাইলস, ওয়ার্কশিট কোনটা সেটা আমরা দেখালাম, স্ক্রল বার দেখালাম, স্ট্যাটাস বার at the bottom of the screen are the horizontal scroll bar and the status bar which displays the information about the current document. এই যে যেটা আছে যে এই যে এখানে স্ক্রল বার, অবশ্যই এখানে সম্পূর্ণটা আসছে না, যে এই দেখেন এই যে রেডি কথাটা লেখা আছে আর কি একদম বাঁ পাশে, এইটা আর এই পাশে আছে যেটা আমাদেরকে বইতে বলছে যে স্ট্যাটাস বার, যে এটার কোন স্ট্যাটাসে আছে, যেটা লকড অবস্থায় আছে না রেডি অবস্থায় আছে, এরকম থাকে। ক্যাপস লক কি, নাম লক কি, এগুলো সব লেখা থাকে ওখানে যদি ওইরকম লক অবস্থায় থাকে। তারপরে টুলবার্স, as in all Windows application the toolbars allow quick access to commonly used formats. এটা আমরা একটু দেখবো যে এই টুলবার কিভাবে ইউজ করে কাজ সম্পাদন করা হয়। তারপরে গুড স্প্রেডশিট ডিজাইন, যেটা আমরা দেখালাম 3টে পয়েন্ট এখানে বইতে আছে। এখানে গেটিং স্টার্টেড যে টেবিলটা আমরা দেখালাম, এই টেবিলটা এখানে যে একটা স্প্রেডশিটের একটা পার্ট দেওয়া আছে। সেলস হচ্ছে, আচ্ছা এখানে যেমন সেলস আমরা যেমন এই স্প্রেডশিটে যদি যাই, যেমন এই যে আমি একটা সেলের ভিতরে আছে, এটা মনে করেন যে এ বি সি ডি এইরকম একটা বিষয় লিখলাম। প্রথমে হচ্ছে যে সেলের অ্যাড্রেসটা কি, সেলের অ্যাড্রেসটা কি, এই সেলটার অ্যাড্রেস দেখেন এই যে এখানে কিন্তু উঠে গেছে একদম ফর্মুলা বার এটাকে বলে, এখানেই D12 লেখা আছে। D12 মানেটা কি? D12 মানে হচ্ছে যে ডি নাম্বার কলামে আছে, এটা 12 নাম্বার রোতে আছে। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা সেল এর অ্যাড্রেস আমরা বলে দিতে পারি। যে যেমন এই একটা সেল, এইটার অ্যাড্রেস কি, এইটার অ্যাড্রেস দেখেন এখানে উঠে গেছে D8, কিন্তু ওখানে উঠুক, কিন্তু আপনি বুঝবেন কি করে যে এই সেলের অ্যাড্রেসটা কি? সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কলামটা, কোন কলামের হেডিংটা কি আছে সেটা লিখতে হবে, যেমন এখানে ডি, আর বাঁয়ে আছে হচ্ছে রো নাম্বার যেটা আছে 8, তাহলে এটা হচ্ছে D8 সেল। এবং এখানে একটা ভালো জিনিস হচ্ছে যে কোনো সেলে গেলে দেখবেন কলাম এবং কলাম হেডিং এবং রো হেড এই দুটার কিন্তু কালার একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে ওই যে হলুদ কালার হয়ে গেছে। এইভাবে আমরা স্প্রেডশিটে প্রত্যেকটা সেলকে আইডেন্টিফাই করতে পারি। এখন যেটা দেখাচ্ছিলাম বইতে, যে এই যে সেলস লেখা, সেলস লেখাটা হচ্ছে এ নাম্বার কলামে 1 নাম্বার সেলস, তাহলে এই সেলস লেখা এই সেলটার অ্যাড্রেস হচ্ছে A1, প্রাইস এটা হচ্ছে A2, রেভিনিউ A3, কস্ট A4, প্রফিট A5। তাহলে 150 B1, এটা বোঝা যাচ্ছে তো? এগুলোর সাথে তো আপনারা পরিচিত নাকি? জি স্যার। এই জায়গায় কেউ কি আছেন যে এগুলো নতুন লাগছে যেটা আমি বলছি? এমন কেউ আছে? হ্যাঁ, আমার মনে হয় না, এখানে এতটুকু তো মনে হয় সবাই বোঝার। অনেকের তো আবার এইসবের সাথে কোনো সম্পর্ক নাই। ওকে, আমি একটু কুইকই যাব, এইটা আজকেই এক ক্লাসে এটা শেষ করব। এই যে সেলস তাহলে 150 যেটা, এটা B1 এইভাবে গেল। এখন দেখেন এখানে যে বললো যে এটা নিচে লিখছে যে সিম্পল প্রফিট প্রজেকশন, এই যে প্রফিটটা কিভাবে বের করলো, সেলস এত প্রাইস এত, তাহলে আমার রেভিনিউ আসলে উপরে দুটো গুণ করে এইটা, তার থেকে এই কস্ট বাদ দিলাম, দিলে পরে আমার প্রফিট বেড়ে গেল। এই জিনিসগুলা কিন্তু এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ সব এখানেই ফর্মুলা ইনসার্ট করে আমরা এটা করতে পারি, সেইটাই আমরা পরে দেখবো আর কি। স্প্রেডশিটের সাথে প্রবলেম কি কি আছে এগুলো আপনারা বইতে একটু পড়ে নিন। এখানে একটা সমস্যা হয়, যেমন রাউন্ডিং প্রবলেম একটা হয়, এটা আমি নিজে জানি যে রাউন্ডিং প্রবলেম। ওই দেখা গেল যে আমি হয়তো 100% 10টা ফিগার একসঙ্গে যোগ করলাম, যোগ করলে টোটাল যায় 100.01 হয়তো হয়ে গেল। এই ধরনের রাউন্ডিং এর মাঝে মাঝে আসে, এইটাও একটা প্রবলেম। আরো কিছু আছে, এগুলো আপনারা এখানে একটু দেখে নিন। পজিটিভ অ্যাসপেক্টস অফ দ্য স্প্রেডশিট গেল ওনারশিপ এন্ড ভার্সন,
এগুলো নিয়ে জাস্ট একটু শিখে রাখেন, তবে এইগুলোর ব্যাপারে আপনাদের ওই পরীক্ষায় কিছু আসবে না। আচ্ছা, এটা গেল ফরম্যাটিং problems with the spreadsheet. আচ্ছা, in figure 10.4 the data for the fourth quarter is total and reported as an annual figure. ওই যে আগের যে টেবিলটা দেখালাম, আচ্ছা fourth quarter, হ্যাঁ ঠিক আছে। The values in the plan have also been formatted with the, আচ্ছা ফরম্যাটিংটা কি, এটা আমরা বাস্তবে একটা ক্যালকুলেশন করে আমরা দেখাবো। যে 10.4 এখানে কিভাবে ফরম্যাটিং যেমন হচ্ছে যে টেবিলের ফর্ম একটা দেওয়া হলো, তারপরে আরো আছে যে অ্যালাইনমেন্ট ঠিক করা, আরো আছে যে দশমিকের পরে কয় ঘর থাকবে সেইটা বলা, কালারটা কি হবে সেটা, এগুলো সব হচ্ছে ফরম্যাটিং। এবং ফরম্যাটিং টুল একটা আছে, সেটা আমরা দেখে ওখানে অ্যাপ্লাই করতে পারবো। হ্যালো, তারপরে এই জায়গাটাই এই যে কিভাবে রাউন্ডিং, এই যেমন ফরম্যাটিং করে এটা দেখেন অনেকটা সুন্দর দেখাচ্ছে এখন। এই যে দাগ গুলো টেবিলার বা বর্ডার গুলো দিয়ে দেওয়া হয়েছে, এইগুলোকে বলা হচ্ছে ফরম্যাটিং। আমরা একটু সামনের দিকে আগিয়ে দেখি যে কোন পর্যায়ে গেছে। এই ফরম্যাটিং এর এই দুটো টেবিল দেওয়া আছে 406 নাম্বার পেজে। তারপরে আসছে ডকুমেন্টেশন। এখানে আরো কিছু বিষয় আছে, যেটা রিপোর্ট ফর্মুলা, আচ্ছা মিনিমাইজ অ্যাবসলিউট, আচ্ছা এটা গেল প্রবলেমস উইথ দ্য স্প্রেডশিট, গেল এটা অ্যামেন্ডেড ফর্মুলা, ঠিক আছে। আমি একটু ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে দ্রুত যেতে চাচ্ছি। চার্ট, এখানে এইরকম চার্ট তৈরি করা যায়। এই চার্ট গুলো এখানে যে আমার এই স্প্রেডশিটে আমি বিভিন্ন ডেটা দিয়ে টেবিল ফর্ম করে আমি কিন্তু তখন এই এখানে যে চার্ট তৈরি করার যে সুবিধাটা দেওয়া আছে, এই যে যেমন এই ইনসার্টে যদি আমি যাই, দেখেন ইনসার্টে গেলেই কিন্তু এখানে এই যে সব টুলসগুলো, পিভট টেবিল, পিকচার, ক্লিপ, এইগুলো সব আছে। এই যে যেমন আমি চার্ট গুলাই যদি, এই যে যেমন এখানে পাই চার্ট আছে, এখানে যে বার চার্ট আছে, তারপরে এরিয়া এরকম আছে, এইগুলো আমি ওই কোন ধরনের চার্ট আমার প্রয়োজন সেইটার উপর ডিপেন্ড করে আমি ওই অটোমেটিক এই চার্ট গুলা এক্সেল শিটের ডেটা অনুযায়ী চলে আসবে। এইগুলো আমরা এক্সেল শিট থেকে করে নিতে পারি। এইটা যেরকম গেল, এটাও একটা, এই যে কলাম 3টে ডেটার কম্প্যারিজন, রেভিনিউ, কস্ট এন্ড প্রফিট, এইরকম আমরা এগুলো করে নিতে পারি। তা এইগুলো আপনারা শিখে নিয়েন, কিন্তু আপনাদের যে আইসিএম এর যে পরীক্ষা, সেখানে আসলে এইগুলো দেওয়ার সুযোগ খুবই কম, কারণ ওখানে ওই আইটি বেসড বা অনলাইন বা এই ধরনের কম্পিউটার নিয়ে পরীক্ষা সিস্টেম না, যার ফলে এগুলো আপনাদেরকে না দিয়ে আপনারা সিম্পল কিছু ফর্মুলা বা সেল, কলাম, রো এইগুলোর বোঝেন কিনা, ফর্মুলা বোঝেন কিনা, সেইগুলো একটু আপনাদের দিয়ে টেস্ট করবে। যে যেমন এই ধরনের একটা টেবিল দিয়ে দেবে, টেবিল দিয়ে ডেটা দিয়ে দেবে, আর একটা সেলে ধরেন প্রফিট বের করতে হবে, আপনাকে বললো প্রফিটের ফর্মুলা লেখেন এবং প্রফিট বের করেন। এই যে এখানে যেগুলো আছে এরকম, এইগুলোই আমি প্র্যাকটিক্যালি কয়েকটা করি, আপনাদেরকে একটু দেখিয়ে দেব। আচ্ছা, এরপরে আমরা আর একটু আগাই। পেজ নাম্বার ইউজ অফ স্প্রেডশিট, এটা গেল সামারি। আমরা এখন এসে যাই। এখানে আছে কিনা দেখে নিই, না থাকলে আমি অন্য জায়গায় যে ব্যবস্থা করে দিচ্ছি। এটা মনে হয় নেই, রিভিশন কোশ্চেন, এটা অন্য জিনিস। আচ্ছা যাই হোক, এখানে বইতে যেটুকু আছে সেইটুকু দেখলাম। এখন দেখেন, এই যে এটা ডিলিট করে দিলাম, যে আপনি স্প্রেডশিটের কয়েকটা ব্যবহার একটু দেখা যায়। মনে করেন যে এটা হলো পি,
পি সমান হচ্ছে মনে করেন প্রিন্সিপাল, আমি পি তে আমি প্রিন্সিপাল, এর আগে যে অঙ্কগুলো করাইছি সেইগুলোর উপরে আমি একটু দেখি। প্রিন্সিপাল হচ্ছে মনে করেন 1,00,000 টাকা, এইটা ঠিক আছে হলো। তারপরে মনে করেন রেট অফ ইন্টারেস্ট আমরা দিয়েছি ছোট হাতের আর, এইটা মনে করেন 12% লিখলাম। তারপরে এর নিচেই লিখলাম এন, ছোট হাতের এন কি আমরা জানি যে এন হচ্ছে টাইম, তাহলে আমরা লিখতে পারি যে এটা হয়তো 10 বছর। এই যে তিনটে ফিগার আমি লিখলাম দেখেন, এইগুলো কিন্তু বিভিন্ন ভাবে ফরম্যাটিং করে আপনি সুন্দর করতে পারেন। যেমন এইটার পরে যদি আমি একটা ইকুয়াল সাইন দিয়ে দিই, দিয়ে এন্টার টিপ দিলাম, এইটা পি ইকুয়াল টু হয়ে গেল। এখানেও যদি আমি আর ইকুয়াল টু দিয়ে দিই তাহলে এইটার কিন্তু বোঝা যাচ্ছে আর একটু ক্লিয়ারলি। এইটাই ফরম্যাটিং বলে, আমি ফরম্যাটিং এর বিভিন্ন, এই যে এটাও আর ইকুয়াল টু। আবার দেখা যাচ্ছে যেখানে পি সমান এই যে 1,00,000 লিখলাম, এটা কি টাকা নাকি অন্য কিছু? তাই এটা যদি টাকা হয় তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি টি কে ডট। এই সাজানোটা ডিপেন্ড করবে কিন্তু আপনার উপরে, আপনি কিভাবে সাজাবেন। তবে যদি আপনি এই যে ফিগার গুলা যেগুলো ডেটা দেওয়া আছে, এই ডেটা গুলা যদি আপনি অন্য কোনো ফর্মুলার সাথে লিঙ্ক করে দিয়ে ইউজ করতে চান, তাহলে এই যে অ্যালফাবেটিক যে লেখাগুলো দিলাম সেইগুলো অবশ্যই এই সেলগুলোর ভিতরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার এই সেলগুলার ডেটা ক্যালকুলেশনে অংশ নেবে না। তারপরে আর যেটা আছে পার্সেন্টেজ, আর হচ্ছে এইরকমই রাখলাম এন ইন ইয়ার্স। এটাও আমরা লিখতে পারি যে এন যদি আমি দিই তাহলে এইভাবেও লিখতে পারি ওয়াই ই আর এস, এইভাবেও লিখতে পারি যে এন হচ্ছে ইয়ার্স। আর এর ক্ষেত্রে আমি লিখতে পারি যে রেট অফ ইন্টারেস্ট, এইভাবে লিখতে পারি রেট, শুধু রেট রাখলাম এইরকম। এইটা যখন লিখলাম, এখন দেখেন এইটা গেল এই দিকে ডান দিকে অ্যালাইন হয়ে আছে, আর এইটা আবার বাম দিকে অ্যালাইন হয়ে আছে। এইটা এখন কাছাকাছি যদি আমি আনতে পারতাম তাহলে তো আর একটু ভিজিবিলিটি বাড়তো। যেমন এইটা আছে বাম দিকে, আমি এটাকে ডান দিকে নেব কিভাবে? এই যে দেখেন হোমে যান, এই দেখেন এই যে আপনার অ্যালাইনমেন্টটা দেওয়া আছে, এইটা হচ্ছে বাম দিকের অ্যালাইনমেন্ট, এইটা হচ্ছে ডান দিকে। এটা দেন, ওই দেখেন ওইটা সরে গেল। আবার এই যে 1,000 ডান দিকে আছে, এইটাকে বাম দিকে যদি নিই তাহলে এখানে এই যে চলে আসে। এখন দেখেন অনেকটা যে পি ইকুয়াল টু টাকায় 1,00,000, কিন্তু 1,00,000 আলাদা সেলে আছে, পি কিন্তু আলাদা সেলে আছে। এটা আলাদা সেলে রাখার কারণ হচ্ছে যে আমি ওই 1,00,000 কে ক্যালকুলেশনে ব্যবহার করব। ঠিক একইভাবে আমি এইটা এবং একই সঙ্গে এইটাকে কভার দিয়ে এটাকে দুটোকে একসঙ্গে আমি অ্যালাইন করে দিতে পারি। এই যে দুটোই সরে গেল। ঠিক একইভাবে আমি দুটো 10টা 100টা এরকম একসঙ্গে অ্যালাইন করে ওই যে এইদিকে সরাইছে। এই দেখেন, এখন দেখেন ভিজিবিলিটিটা আগের চেয়ে কিন্তু ভালো বোঝা যাচ্ছে। এখন আপনাকে যদি আমি বলি যে আপনাকে তো প্রিন্সিপাল দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার্স দেওয়া আছে, তাহলে আমাকে এই 10 বছরের অ্যামাউন্টটা বের করে দেন। তাহলে আপনি কিভাবে বের করবেন? তাহলে আপনি ফার্স্ট হচ্ছে যে অ্যামাউন্ট, এটা শুধু এ লিখতে পারেন, লিখে সমান চিহ্ন দিতে পারেন, অথবা অ্যামাউন্টও লিখতে পারেন অ্যামাউন্ট। কিন্তু অ্যামাউন্টটা এই ঘরে যেহেতু আমি অ্যালফাবেটিক ক্যারেক্টার ইউজ করলাম, এই ঘরে অ্যামাউন্টের ডিজিটটাকে আনা যাবে না, আসবে না। আনবো তার হয়তো পাশের ঘরে, তার নিচের ঘরেও আনতে পারি, কিন্তু আমার এটা দেখার ভালো সৌন্দর্যের জন্য এটাকে আমি তার পাশের ঘরে আনবো। এখন এইটাকে আবার যেহেতু এটা যদি মনে করি যে এটা একটু বড় করলে ভালো হয়, তাহলে এইটা আমি দেখেন এই যে বাঁ পাশে সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে আমার এইটা আবার বাঁ পাশে সরিয়ে না দিয়ে এটা জায়গা মতোই রাখতে পারি। এইটাকে আমি অ্যালাইনমেন্ট আমি ডাইনে দিতে পারি, ওই যে ডাইনে সরে গেল। এখন এই জায়গাটাই যদি আমি ওই অ্যামাউন্টের পুরা ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা আসবে সেটা আনতে চাই, তাহলে এই সেলটার ভিতরে আমাকে ওই ফর্মুলাটা বসাইতে হবে। কোন ফর্মুলা? কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্ট এর, ওই যে আপনাদের খেয়াল আছে a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, খেয়াল আছে তো? এখন এখানে এই ফর্মুলাটা কিভাবে বসাবো? এই জায়গায় ফর্মুলা বসানোর জন্য আপনাকে এই ফর্মুলা বারে যেতে হবে। এইটাকে বলে ফর্মুলা বার। দেখেন লেখা উঠে গেছে ফর্মুলা বার। তা ফর্মুলা বারে যখন আমি ক্লিক করবো, ওই যে কার্সরটা ওখানে গেল, যে কোনো ফর্মুলা লেখার আগে সমান চিহ্ন দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। যে কোনো লেখা
ফর্মুলা লেখার আগে সমান চিহ্ন দিতে হবে, দিয়ে মনে হয় যে সমান চিহ্ন দিলাম। দেওয়ার পরে আমার ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল পি ইন্টু ব্র্যাকেটে 1 প্লাস আর, আর 1 প্লাস আর এর পাওয়ার হচ্ছে এন। এখন পি মানে কি? এখানে পি মানে হচ্ছে এই যে এইটা 1 লক্ষ। তা এইটা কিন্তু নেওয়া যাবে না, কারণ এইটা কোনো ফিগার না, এটা ক্যালকুলেশনে অংশগ্রহণ করবে না। পি এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমি এখানে ওই সেলটাকে এখানে নিয়ে যাব। সেল কোনটা? এই সেলটার অ্যাড্রেস কি? 1 লাখ এখানে লেখা D4। আপনি এখানে হাতে D4 লিখে দিতে পারেন, অথবা এখানে ক্লিক করলেও হবে। দেখেন D4 চলে গেছে। এই যে D4, এইটাই হচ্ছে পি এর মান। তা এইটা যদি পি এর মান হয়, এইটার সাথে ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস আর, এইটার সম্পর্ক কি? এইটার সম্পর্ক হলো গুণের সম্পর্ক। এক্সেল শিটে গুণ মানে স্টার। এই যে ব্র্যাকেট, ব্র্যাকেট কিন্তু এখানে এই সব সময় আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো, এবং ফার্স্ট ব্র্যাকেট আপনি যতটা ইচ্ছা ততটা ইউজ করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, যে কয়টা ফার্স্ট ব্র্যাকেট শুরু করবেন সে কয়টা ক্লোজিং ব্র্যাকেটও হইতে হবে। কম বেশি হইলে হবে না, তাহলে কিন্তু অ্যান্সার আসবে না। তা এখানে আমার ফর্মুলায় ছিল হচ্ছে 1 প্লাস আর। তাহলে এই যে 1 যেহেতু ডিজিট, এটা 1ই লিখলাম, প্লাস প্লাসই লিখলাম। আর মানে কি? এই যে আর মানে হচ্ছে 12%। তাহলে মানে আমার এই সেলটাকে ওখানে বসাইতে হবে। সেলটা কত? D5। ওখানে আপনি D5 লিখে দিতে পারেন, অথবা এখানে ক্লিক করলে ওখানে D5 চলে যাবে। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। এখন এই যে 1 প্লাস D5 এর একটা পাওয়ার ছিল n। তাই এখানে আমরা পাওয়ারের চিহ্ন এক্সেলে কোনটাকে ইউজ করি এটা দেখেন। আপনাদের কম্পিউটার বা এটাকে কি বলে, ল্যাপটপ, এখানে যে 6 লেখা যেখানে, এটার উপরে এই যে এই সাইনটা আছে, এইটাই হচ্ছে পাওয়ারের সাইন। এই পাওয়ারের সাইন আমরা জানি যে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n হবে। nটা কোনটা? n মানে হচ্ছে এখানে 10। তাহলে আবার এই সেলকে দিতে হবে। এই সেলটার অ্যাড্রেস কি? D6। আপনি এখানে D6 লিখে দিতে পারেন এইভাবে, D6, অথবা ওখানে ক্লিক করতে পারেন, তাহলে অটোমেটিক চলে যাবে। আমার ফর্মুলা কিন্তু লেখা শেষ, কিন্তু এইটাকেই যদি আমি এন্টার দিই অ্যান্সার আসবে না। এখানে কিছু শর্টফল আছে। শর্টফলটা কি আমি আপনাকে বলি। যেমন D4 আমি গুণ দেখাচ্ছি কার সঙ্গে? 1 প্লাস D5 এর ব্র্যাকেটের ভিতরে যেটুকু সেইটুকুর সঙ্গে। কিন্তু এইটা কিন্তু D4 কিন্তু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n পুরাটার সাথে গুণের সম্পর্ক। এই পুরাটা বোঝানোর জন্য আমার কিন্তু এই যে গুণের চিহ্নের পরে, স্টারের পরে পুরাটাকে বোঝানোর জন্য ব্র্যাকেট আরেকটা দিতে হবে। এটা আরেকটা শুরু করে এখানে আরেকটা শেষ করতে হবে। এই এখন কিন্তু দেখেন ব্র্যাকেট দুটো শুরু করলাম, দুটোই কিন্তু ক্লোজ হলো। ডিস্টেন্সে হোক তাতে, যেমন আমি যদি কার্সরটাকে একটু বাইরে সরাই ব্র্যাকেটের বাঁ পাশে নিয়ে আসছি, তাহলে একটা ব্লিঙ্ক দেবে। তাহলে এইটার করেসপন্ডিং, এইটা হলো ক্লোজিং ব্র্যাকেট, এর করেসপন্ডিং ওপেনিং ব্র্যাকেট হবে। এটা যেহেতু সবচেয়ে শেষের ব্র্যাকেট, তাহলে এর করেসপন্ডিং ওপেনিং ব্র্যাকেট হবে একেবারে শুরুর ব্র্যাকেট। দেখেন আমি বাঁ দিকে অ্যারো দিয়ে নিয়ে যাচ্ছি, এই দেখেন ওই যে বাঁ পাশেরটাও কিন্তু ব্লিঙ্ক করলো। আবার ডাইনে নিচ্ছি, ওই দেখেন বাঁ পাশেরটাও ব্লিঙ্ক করলো। তার মানে এই যে কার্সরটাকে যদি আপনি ব্র্যাকেটের এপাশ থেকে ওই পাশে মুভ করান, তাহলে তার করেসপন্ডিং বামেরটা, আবার বাঁ পাশে যদি আপনি নিয়ে করান, যেমন ধরেন এখানে যদি নিই, এর বামের যদি নিই, দেখেন একদম ডাইনেরটা ব্লিঙ্ক করবে। এই দেখেন, ঠিক আছে। আবার যদি এর পরেরটা নেই, দেখেন তাহলে ডাইনের আগেরটা। এই যে তার মানে এখানে একটা সুবিধা আছে যে আপনার যে কয়টা ব্র্যাকেট, এখানে তো দুটো চারটে, দুটো ওপেনিং দুটো ক্লোজিং ব্র্যাকেট আছে, যার ফলে আপনার পক্ষে ট্র্যাক রাখা সহজ হচ্ছে। আমি এরপরে যদি সময় পাই একটা ফর্মুলা দেখাবো, সেখানে যে ব্র্যাকেট কয়টা এ গোনা আর এক যন্ত্রণা। সেই জন্য এই ব্লিঙ্কের উপর আমাদেরকে ডিপেন্ড করতে হয় যে আমার যে শেষ ব্র্যাকেটটা দিলাম এর করেসপন্ডিং ক্লোজিং ব্র্যাকেটটা ওপেনিং ব্র্যাকেট হয় কিনা। দেখা গেল যে এটা ব্লিঙ্ক করে না, তার মানে ওখানে তাহলে কম বেশি আছে। তা সেইগুলো আমরা তখন অ্যাডজাস্ট করি।
তা আমার দৃষ্টিতে এই ফর্মুলাটা এখন এটা ঠিক আছে। অনেকে আবার মোর সিকিউরিটি করে কি আরেকটা ব্র্যাকেট ইউজ করে, একেবারে প্রথম থেকে একেবারে শেষে, এখানে আরেকটা শুরু করবে, এখানে আরেকটা শেষ। তা আমরা দেখি যে এইভাবে আমার অ্যান্সারটা আসে কিনা। আমি যদি এখন এন্টারে টিপ দিই, দেখেন এই দেখেন চলে আসলো ফিগারটা। ঠিক আছে, তার মানে 1 লাখ টাকা 10 বছরে 12% রেট অফ ইন্টারেস্টে, কিন্তু দশমিকের পরে 80.8 আছে নাকি আরো আছে এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। আর এখানে ফিগারটা কিসে? টাকায়। তাহলে এইটাও আমি আর একটু ফরম্যাটিং করে দিই, টি কে লিখে এই যে অ্যামাউন্ট ইকুয়াল টু টাকায় এত। আবার এটা আছে ডান অ্যালাইনমেন্ট, আমি এটাকে মাম অ্যালাইনমেন্টে আরো আগাই দিই, এই যে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে যে কিভাবে ফরম্যাটিংটা হবে। এখন দেখেন, এই যে আমরা জানি যে টাকা পয়সা লিখতে গেলে দশমিকের পরে 2 ঘর থাকে, এখানে দশমিকের পরে কিন্তু আসছে 1 ঘর। আমি যদি এটাকে 2 ঘর করতে চাই তাহলে কি হবে? এখানে অনেকগুলো পদ্ধতি আছে। 1 নম্বর আছে যে এখানে আপনার ডান বাটনে ক্লিক করে দেখেন এই যে নিচের দিকে ফরম্যাট সেল একটা টুলস আছে, এখানে যেতে পারেন আপনি। আমি যদি মনে করি যে ওখানে যাব না, তাহলে ঠিক আছে, এই যে এখানে দেখেন দশমিক বাড়ানো কমানো, ইনক্রিজ ডেসিমাল, এই যে এখানে যদি আমি একবার ক্লিক করি, ওই দেখেন যে আসলে 8 এর পরে 2 ছিল, যদি আরো বাড়াই, এটা একটু বড় করতে হবে, মানে জায়গা হচ্ছে না, এই দেখেন আরো অনেক। আমি যদি এরকম বাড়াইতে থাকি দেখেন, তাহলে ফুল ফিগার গুলো চলে আসতেছে। মানে আমার এই অঙ্কটাই দশমিকের পরে আসলে শুধু 8 ছিল না, ছিল অনেক বেশি, কিন্তু আমার দরকার দশমিকের পরে 2 ঘর। তাহলে এত দরকার নাই, তাহলে আবার এই যে কমাই দেন পাশেরটাই গিয়ে, এই যে কমতে শুরু করছে, এই যে আমার দরকার এইটুকু। আবার এইটার আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আপনি এখানে গিয়ে এখানে ফরম্যাটিং টুলবার আছে, এই যে ডেটাতে যান, ডেটাতেই সম্ভবত দেখে নিই কোথায় আছে আবার। আচ্ছা, এইটা নরমালি আমরা যেটা এটা করি সেটা হচ্ছে যে ওই ডান বাটনটা পুশ করে আমরা এটা করি, এই জায়গায় খুঁজতে যাই খুব কম, যার ফলে যে সবসময় কিন্তু এটা মনে থাকে না যে সেই ফরম্যাটিংটা আছে কোথায়। যাই হোক, এখানে দেখেন এই যে আমি যদি ডান বাটনে যাই, তাহলে এই যে এইটা যদি ক্লিক করি, এই যে চলে আসলো আমার ফরম্যাট সেল চলে আসলো। এখন ফরম্যাট সেলের এখানে যেমন আপনি যদি এই যেমন আমাদের ওইটা হলো নাম্বারের পরে ডেসিমাল পয়েন্টে আমি এই যে 2 ঘর রাখবো না 3 ঘর রাখবো, এটাতে বাড়ানো কমানো করতে পারি। এই যে 2 ঘর রাখলাম। তারপরে কারেন্সি হইলে সেটা কি, এটা টাকাটা নাই, এটা কাস্টমাইজ করতে হবে। এখানে ডলার নরমালি আসে টাকার ক্ষেত্রে, আর অন্যান্য আরো কিছু আছে আমাদের এখানে, সেই জন্য আমি এর পাশে ব্র্যাকেটে টাকা লিখে নিছি। ডেট যদি চান, ডেট এই যে কোন ফরম্যাটে ডেট চান সেটাও এখানে দেওয়া আছে, আপনি চুজ করে ওকে করলে পরে সেটা চলে আসবে। টাইম যদি চান এইটাও কোন ফরম্যাটে দিবেন সেটা সিলেক্ট করে আপনি এটা ফরম্যাট। আবার অ্যালাইনমেন্ট যেটা আমি বললাম, অ্যালাইনমেন্টের ক্ষেত্রে কি লেফট রাইট কোনটাতে চান সব এখানে কন্ট্রোল করা যাবে। আর একটা আছে বর্ডার, এটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি কি ওই সেলটাকে, যেমন এই যে আউটলাইন, আমি যদি এইটাকে ক্লিক করি, ক্লিক করে যদি এটা ওকে করি, তাহলে পরে দেখেন এই যে এই সেলটার চারপাশে যে বর্ডার চলে আসলো। আবার এই যে এটা ফরম্যাটিং আমার গোলমাল আছে, অতএব আমি এটা আবার টাকার এটা নষ্ট হয়ে গেছে, এটা যাই আমি নাম্বারিং এ যাই, নাম্বারিং এ আমার এটা ছিল নাম্বার, এই নাম্বারে গেলাম, নাম্বারে যে ওকে করি, এই যে সে আগেরটা চলে আসলো। তাহলে ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা? জি স্যার। স্যার এন এর পাওয়ারটা কোথায় থেকে দিলেন? হ্যাঁ, এই যে আচ্ছা এইটা, এই যে পাওয়ারের এখানে সমস্যা, ওটা 6 থেকে নেওয়া হয়েছে। ওই যে 6 লেখা আছে না আপনার কিবোর্ডে, কারণ ওইটার নাম কি আমি নিজে একটু ওখানে আবার কিছু কিছু আছে যে অটো, এখানে অটোমেটিক ফর্মুলা চলে আসে,
আচ্ছা ফিনান্সিয়াল দেখেন কি চান সেগুলো কিন্তু অনেক সময় অটোমেটিক এখানে চলে আসে, যেটা ওই যে আপনি বললেন যেমন এখানে রেট আছে, এই রকম কিছু আছে যেগুলো অটোমেটিক চলে আসবে। আপনাকে এই ফর্মুলা না দিলে অটো ক্যালকুলেশন হয়ে যাবে, কিন্তু ওইটা কাস্টমাইজড নাও থাকতে পারে। লজিক্যাল যেমন ইফ এন্ড এইগুলোর ব্যবহার আছে, যে যদি এত থেকে বড় হয় তাহলে এইটা নেবে, যদি কম হয় তাহলে এইটা নেবে, এইভাবে আছে। এইরকম বেশ কিছু আছে যেটা আপনারা হ্যাঁ স্যার এক্সামে তো এই অ্যালাইনমেন্টের ব্যবহারগুলো এগুলো তো না, এগুলো আসবে না, এগুলো আপনাদের সুযোগ নাই। শুধু এই যে ইকুয়াল দিয়ে D4 এই জিনিসগুলো এভাবে লিখে দিলেই তো হবে। হ্যাঁ 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 হ্যাঁ। আবার ওই যে যেমন ওই যে ওইটা আছে না আপনার এই যে আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলেন বলেন স্যার আমাদের এক্সামে তো একটা ধরেন এনপিভি ক্যালকুলেশন বা এরকম একটা ছোট একটা ক্যালকুলেশন আসলো, আমরা কি প্রেজেন্টেশনের জন্য কি আর্ট করে দিব, মানে ড্র করে দিব, এক্সেলটা ড্র করে দিব তারপরে লিখবো? না না, এটা আসবে না, আপনাদের ওই ধরনের প্রবলেম আসবে না। আপনারা পুরানা কোশ্চেন গুলো একটু খেয়াল করেন, হ্যাঁ পুরানা কোশ্চেন গুলো একটু খেয়াল করেন, আপনাদের ওই ধরনের আসবে না। আপনাদের কাছে কি কোনো কোশ্চেন আছে কিনা আমি জানি না, ওইটা দেখতে পারেন যে কিরকম আসছে। স্যার হ্যাঁ একটু নামাজের সময় দিতে হবে যে। আচ্ছা এখন বাজে, ও আচ্ছা 7টা বাজতে 5 মিনিট বাকি। কয় মিনিট চান, কয়টার সময় আবার শুরু করতে পারবেন? 7:05 নাকি 10-এ? 10-এ স্যার। হ্যাঁ ওকে 7টা 5-7-এর দিকে। ইয়েস, আমি একটু নামাজের বিরতি দিয়ে দিচ্ছি তাহলে এখন। ওকে থ্যাংক ইউ। আসে সেটা হচ্ছে আপনারা এই পেজ নাম্বার 415-তে যান, সিম্পল ম্যাথমেটিক্যাল অপারেশনস ইন এক্সেল। ঠিক আছে, তাহলে ওই পেজ নাম্বারে কি আপনারা গিয়েছেন? জি স্যার। ওখানে যে ABCDEF কয়েকটা আছে না? জি স্যার। যেমন প্রথমে এ নাম্বারে অ্যান্সার হবে, বলেন তো মুখে মুখে বলেন। 5 + 6 × 8 তাহলে কত হয়? 53। এইটাই যদি আমরা এক্সেলে করতে যাই তাহলে করব কি, আমি এই যে আপনাদের নিয়ে ওই বইয়েরই মাঝামাঝি দেখেন এক্সেল শিটে এটা উঠানো আছে, ঠিক ওইভাবে আমি এখানে সব উঠাইছি। উঠিয়ে দেখেন 5 6 এখানে 8 আছে, এবং এই যে তারপরের ঘর, এই ঘরে একটা ফর্মুলা দেওয়া আছে, যে ফর্মুলাটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে ফর্মুলাটা উঠে গেছে। এই ফর্মুলাটা আপনাদের এই যে যেমন এই যে শিটে যেভাবে দেওয়া আছে, আপনাদের বইতে যেভাবে দেওয়া আছে, পরীক্ষায় ঠিক এইভাবে লিখে দেবে। বুঝতে পারছেন? আপনারা এইটা মান কত এক্সেল শীটটাকে আঁকতে হবে, মানে এরকম ঘর আঁকতে হবে। কি হবে আমি বলে দিচ্ছি, আপনারা আপনাদের সাদা খাতাতে এটা লিখবেন। আমি এটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা সাদা খাতায় এটা লিখবেন। আচ্ছা এইটা আমি ওয়ার্ডেই যাই তাহলে আপনাদের সুবিধা হবে, যেহেতু আপনারা ওয়ার্ডে আপনারা যেমন এ নাম্বার দিবেন, ঠিক আছে, এটা অ্যানসারটা লিখবেন হচ্ছে যে যেটা দেওয়া আছে ওইটাকে উঠাই নেবেন, ইকুয়াল টু কি দেওয়া আছে, B4 + C4, B4 + C4 স্টার না স্টার D4 এইটা দেওয়া আছে। তাহলে
এইটা ইকুয়াল টু আপনারা লিখবেন ইকুয়াল টু কত, এখন B4 এ কত, B4 এর মান কত বলেন, ওই শীটে 5 না, ঠিক জি আছে স্যার 5, জি তারপরে তাহলে প্লাস দেন C4 এর মান কত, ওই যে ওই অঙ্কটাই, ওই যে উপরে যেটা লেখা আছে 6, তারপরে ওই যে স্টার মানে কি, স্টার মানে তো গুণ চিহ্ন নাকি, স্যার স্টার মানে গুণ চিহ্ন দিলেন, তারপরে 8 ইকুয়াল টু কত হয় 50 না 53টা আপনি আগেই লিখবেন না, আপনি এখান থেকে এই যে বেসিক ম্যাথের কনসেপ্ট কিন্তু এখানে চলে আসলো, আগে কোনটার কাজ, যোগের কাজ না গুণের কাজ, স্যার গুণের কাজ। গুণের কাজ গুণের কাজ, তাহলে আগে 5 প্লাস আগে লিখে নেন, লিখে গুণ করে 6 আর 8 গুণ করলে হয় 48, তাই না, তারপরে সমান চিহ্ন দিয়ে লেখেন 53, ব্যাস আপনার অঙ্ক কমপ্লিট। ও আর এইটাই- কিছু করতে হবে না না। এভাবেই লিখবেন যে অ্যানসার, ব্যাস, ওকে জি স্যার ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা, ওই যে পাওয়ারের যে সাইনটা ওইটার নাম হচ্ছে ক্যারেট, ওই যে 6 যেখানে আছে ওইটার উপরে, যে আমি এর আগে যে শীট 1 এ যেটা দেখালাম, শীট 1 এ যে এটা যে দেখালাম, এই যে পাওয়ারের সাইনটা দিছি না ক্যারেট, স্যার। এটা ওই যে 415 নাম্বার পেজের নিচে দিকে এক্সপোনেনশিয়াল ফাংশন, ওখানে দেখেন লেখা আছে ফার্স্ট প্যারাতে অ্যাজ এ ক্যারেট, ঠিক আছে। জি স্যার জি আচ্ছা, স্যার এইটা গেল সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে আপনাদের যে প্রথম যে এক্সাম্পলটা, আপনারা যদি এই যে পরের পৃষ্ঠায় যান 416তে, 416তেও এরকম আরো কিছু আছে, দেখেন এই যে এক্সেল শিট আঁকা আছে, আপনাদেরকে হয়তো ওই যে ওইরকম একটা ফর্মুলা, আপনাদের এ পর্যন্ত যে অঙ্ক আসছে সেগুলো কিন্তু ওই যে প্রথম পেজে যে এরকম এই যে লেখা রয়েছে না, ওই সূত্রগুলো ওই রকম সূত্র দিয়ে দিয়েছে, আপনাদেরকে এটা বের করতে হবে। আবার অনেক সময় বলা আছে, যেমন একবার মনে হয় অঙ্ক এরকম আসছিল যে, মনে করেন আমি যদি শীট 1 এইটাতেই থাকি, এই যে অঙ্কটা এই যে এখানে আমি যে এটা বের করলাম, এর পরিবর্তে আপনাদেরকে হয়তো বলে দিল যে এখানে মনে করেন যে এ লিখে দিল, ওই যে ওই উপরের ওই কথাটাই এখানে লিখে দিল, এই যে এই জায়গাটাই যেটা আছে, আমি কপি করে নিয়ে আসতেছি, মনে করেন এখানে লিখে দিল এইটা দিয়ে, এই শীটটাই এরকম বলে দিল যে আপনি যে অ্যামাউন্ট, AMOUNT অ্যামাউন্ট, তাহলে বললো যে এই যে সেলটা আপনি এখানে যেরকম আমি বের করেছিলাম এর ফর্মুলা হলো এইটা, তাই না। এখন আপনাদেরকে বললো যে এ যদি অ্যামাউন্ট বোঝায় তাহলে সেল এইটার অ্যাড্রেস হচ্ছে D9, তাহলে D9 এখানটাই ওই অ্যামাউন্ট বের করার জন্য ফর্মুলাটা হবে, সেই ফর্মুলাটা লেখেন, ঠিক আছে। তখন আপনি কি করবেন, এই যে জাস্ট এই যে আমি যেটা এখানে লিখেছি, এই যে এইটা আপনি ওই আপনি তো সাদা খাতা, অতএব আপনি সাদা খাতায় গিয়ে এইটা এই যে এইভাবে লিখে দেবেন, এইটাই অ্যান্সার, বুঝতে পারছেন। স্যার যদি সাদা খাতা না করে পুরাটাই এরকম ছক করে ঘর করে যদি করি, করলে তো আপনি টাইমে কুলাইতে পারবেন না, করলে সমস্যা নেই। মানে আমি যদি শুধু অ্যান্সারটা এভাবে করে লিখে দিই ফর্মুলার আকারে তাহলে কোনো সমস্যা নেই। আগে লিখে দিলেন যে the amount equal to this, ব্যাস কমপ্লিট, আপনার কাছে তো এইটাই চাচ্ছে, এইটা হচ্ছে আপনার ওই, কিন্তু আপনি যদি এই জায়গায় ফর্মুলা মিস করেন তাইলে কিন্তু অঙ্ক 0, যদি এই যে ব্র্যাকেট মিনিমাম যে ব্র্যাকেট লাগবে সেটা যদি মিস করেন, দেখা গেল যে আপনি ফর্মুলা লিখলেন এই ফার্স্ট ব্র্যাকেট আর একেবারে লাস্ট ব্র্যাকেট দিলেন না, দুই পাশে দুই ব্র্যাকেট মিস করছেন, তাহলে কিন্তু এটা হবে না। এটা কেন হবে না আমি একটু টেস্ট করি, আমরা একটু টেস্ট করতে পারি। স্যার একটু কষ্ট করে যদি এই যে এনপিভি ক্যালকুলেশন এটা যদি একটু দেখা দিতেন তাহলে ভালো হতো। কয় নাম্বার বলেন তো স্যার এই যে স্প্রেডশিটের যে এনপিভি ক্যালকুলেশনটা আছে আমাদের, এটা কি আপনাদের বইতে আছে এই ধরনের एग्जांपल? জি স্যার সিএম এর বইতে আছে স্যার, না এই যে বইতে আছে, এই চ্যাপ্টারে আছে, জি স্যার আছে স্যার। পেজ নাম্বার স্যার আপনার সাথে পেজ নাম্বার মিলবে কিনা, আমারটা তো 420। ও 420 উপরে কি লেখা
স্যার স্যার, ইনপুট আপনি- সেটআপ স্যার 14 নম্বর পেজে দেখেন, 414 তে স্যার পাবেন। হ্যাঁ 414 তে 414 আপনি বলতেছেন এনপিভি মানে প্রথমটা একদম উপরেরটা। জি 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 স্যার। একটু দেখি, আমি একটা নতুন শীটে যাচ্ছি, শীট 3 এইটাতে গেলাম, আপনাদের এটাই করিয়ে দিই যে এইখানে যেভাবে লেখা আছে আমি ওইভাবেই লিখছি। প্রথম সেলে লেখা আছে এনপিভি ক্যালকুলেশন, ব্যাস। তারপরে লেখা আছে ওই সোজাসুজি 3 নাম্বার সেলে আছে ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট রেট বড় হাতে ছোট হাতের বিষয় না, সি কলামে গিয়ে আছে 10%, 10.00%, আমি ঠিক তাই লিখছি। তারপরে ইয়ার, তারপরে নিচে আছে ক্যাশ ফ্লো, তার নিচে আছে ডিসকাউন্ট ফ্যাক্টর, তার নিচে আছে প্রেজেন্ট ভ্যালু, তার নিচে আছে এনপিভি, এই কয়টাই। আর ডাইনে ইয়ার এর সোজাসুজি এখানে সি নাম্বার কলাম থেকে আছে 0, তারপরে 1, 2, 3 এইটা আছে। আর নিচেই ক্যাশ ফ্লো আছে -10,000, তারপরে আছে, হ্যাঁ সমস্যা আছে কোনো? 4,000 4,000, 5,000, 4,500। তারপরে আচ্ছা এখানে যান, এরপরে মনে করেন যে এই কয়টাই দেওয়া আছে, আপনার এই কয়টা দেওয়া আছে। এখন আপনার এনপিভি ক্যালকুলেশন করতে হবে। ফার্স্ট হচ্ছে যে ডিসকাউন্ট ফ্যাক্টর বের করতে হবে। ডিসকাউন্ট ফ্যাক্টর হচ্ছে 0 ইয়ার এর ক্ষেত্রে সবসময় আমরা জানি যে 1, এইটা আপনার কিছু মানে একদম প্রথমেই 1 বসিয়ে দেবেন 0 টাইমে। প্রথম বছরের ডিসকাউন্ট ফ্যাক্টরের ফর্মুলা কি? 1/1 + 8 হোল টু দি পাওয়ার 1, তাই না? তাই তো? জি স্যার। ব্যাস, তাহলে দেখেন ফর্মুলাটা লিখতেছি, 1 ডিভাইডেড বাই, ডিভাইড হলো এইটা 1 + 8, 1 প্লাস আর এর 1 প্লাস আর এর মান হচ্ছে এই যে এইটা, তাই না? C3 ক্লোজ হোল টু দি পাওয়ার 1, হোল টু দি পাওয়ার 1 দিচ্ছি কারণ হচ্ছে জেনারেলাইজেশন করতে যাচ্ছে, হোল টু দি পাওয়ার 1। এখন এইটা কিন্তু ফর্মুলাটা পূর্ণাঙ্গ হলো না, কারণ 1 বাই এইটুকু বোঝাচ্ছে, এই যে হোল টু দি পাওয়ার 1 কে 1 এর নিচেই বোঝানোর জন্য ব্র্যাকেট দিতে হবে 2টা। এবার হলো, এবার যদি আপনি ক্লিক এন্টার দেন তাহলে দেখবেন যে এখানে ওই যে বের হয়ে গেল ডিসকাউন্ট ফ্যাক্টর। ঠিক আছে, বোঝা যায় কিভাবে লিখলাম? জি স্যার। জি স্যার। এখন এইটাকে স্যার আরেকবার দেখাতে হবে স্যার, এই যে নিচে ডাবল ব্র্যাকেট। হ্যাঁ ডবল ব্র্যাকেট না দিলে কিন্তু আমি ডবল ব্র্যাকেট উঠাই দেন অঙ্ক, কিন্তু এখানে দেখবেন যে ভুল তথ্য দিচ্ছে। স্যার আমি যদি টেবিল থেকে ইয়াটা দেই, ডিসকাউন্ট ফ্যাক্টরটা দেই। টেবিল থেকে হবে না, আপনার কাছে ফর্মুলা চাচ্ছে, ফর্মুলা বলেও দিতে পারে, আর টেবিলে এতগুলো সংখ্যা পাবেন না। ওকে আচ্ছা। এখন যেটা করবেন, এখন আমি অবশ্য নিজে করলে অন্য ফর্মুলা ব্যবহার করতাম, আপনাদের বোঝার সুবিধার জন্য এইটাকে জাস্ট এই দেখেন কার্সরটা যখন এখানে আনলাম প্লাসের মতো হয়ে গেল, তাই না? এইটাকে কপি করে দেন এদিকে, এই যে এইটুকু টেনে দিলাম, টেনে দিলে হচ্ছে কি পরেরটা, এই যে পরেরটা 1 আসলো কেন? কারণ হোল টু দি পাওয়ার 1 কে কপি করলাম, তো এটা 2 হবে। এখন এই জায়গাটাই চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এখন এন্টার দেন, না গোলমাল হচ্ছে, দাঁড়ান। 1 বাই, ও আচ্ছা, আর হচ্ছে এই যে দেখেন D3 আসছে, কিন্তু আপনার এই যে আর এর মান, এইটার সেল অ্যাড্রেস কি? এইটার সেল অ্যাড্রেস কি? C3, কিন্তু এইটা D3 এবং এইটাই দেখেন E3 চলে আসছে, দেখেন E3। তাহলে আমার সেল আমি যেখানে সেখানে নিতে পারি, কিন্তু C3 চেঞ্জ হইতে পারবে না, C3 ফিক্স থাকতে হবে। এইরকম কোনো একটা সেলকে যদি ফিক্স রাখতে চান, তাহলে ওই সেলের অ্যাড্রেস যেটা হবে
অর্থাৎ এই যে প্রথমবার যে আমি লিখেছিলাম ফর্মুলাটা, এই যে C3, এইটার এই যে সি এর আগে ডলার সাইন দিয়ে দিতে হয়, এই একটা, সি এর আগে একটা, সি এর পরে একটা, এই বুঝতে পারছেন? ডলার সাইন দিয়ে তারপরে যদি আমি এইটাকে কপি করি, দেখেন এবার কিন্তু ওই যে সংখ্যা ওইটার সমানই আসলো। কেন সমান আসলো কেন? কারণ ওইটাই পাওয়ার 1 ছিল, ওইগুলো সব 1 হিসাবেই আসলো। এখন এই পাওয়ারটা চেঞ্জ করে এই প্রথমটার ক্ষেত্রে 2 করে দেন, দিয়ে এন্টার দেন, এই দেখেন চেঞ্জ হয়ে গেল। এইটার ক্ষেত্রে হবে 3, এই জায়গাটাই চেঞ্জ করে 3 দিয়ে দেন, এই দেখেন আপনাদের বইতে দেখেন এইটাই আছে না? ঠিক আছে? জি। আচ্ছা, এখন প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা কি? প্রেজেন্ট ভ্যালু হচ্ছে অ্যামাউন্ট ইনটু ডিসকাউন্ট রেট, তাই না? তাহলে অর্থাৎ এই যে অ্যামাউন্ট আছে 10,000 মাইনাস 10,000 আর ডিসকাউন্ট রেট 1, এই দুটোর গুণফল হবে এখানে। তাহলে এটার গুণফল, তাহলে ফর্মুলা কি হবে? সমান এইটা গুণ পরেরটা, এন্টার। এই দেখেন প্রেজেন্ট ভ্যালু চলে আসলো। এখন এইটাকে জাস্ট টেনে দেন, এই দেখেন সব প্রেজেন্ট ভ্যালু বের হয়ে গেল। এন্ড দেন ফর্মুলাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। এটা হলো D6 ইনটু D7, অর্থাৎ এইটা ইনটু এইটা। আবার এটার ক্ষেত্রে E6 ইনটু E7 অটোমেটিক হয়ে গেছে। এটার ক্ষেত্রে F6 ইনটু F7 অটোমেটিক হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে এনপিভি কত হবে? এনপিভি হবে, আমরা জানি যে এইগুলোর যোগফল, তাই না? অর্থাৎ এই যে ক্যাশ ইনফ্লোর যোগফল, তার থেকে ক্যাশ আউটফ্লো বিয়োগ হবে। তাহলে এনপিভির ফর্মুলা হবে জাস্ট দিস প্লাস দিস প্লাস দিস প্লাস দিস, অর্থাৎ C8 থেকে শুরু করে F8 পর্যন্ত সেলগুলোর যোগফল। তাহলে সমান চিহ্ন দেন, দিয়ে আমি যোগফল বের করবো, তাহলে সাম লেখেন SUM, ওই দেখেন নিচে অটোমেটিক চলে আসে, বুঝছেন? এই সাম লেখে ব্র্যাকেট, এই দেখেন এই যে ফর্মুলা চলে আসে কিন্তু নাম্বার 1 নাম্বার 2। আর একটা হচ্ছে কি, আপনি কত সেল থেকে কত সেল যোগ করবেন। আমি সেল সি থেকে C8 থেকে E8 পর্যন্ত যোগ করব। তাহলে এটা লেখেন C8, তারপরে একটা কোলন দেন, তারপরে লেখেন E8, কোলন কিন্তু রেঞ্জ বোঝায়, ব্র্যাকেট ক্লোজ করে দেন, দিলাম। ফর্মুলাটা খেয়াল করেন, 1 নম্বর হচ্ছে যে আপনি ফর্মুলাই লিখতে পারেন যে C8 প্লাস D8 প্লাস E8 প্লাস F8, এটা আছে, এটা F হবে না, F8 এইটাও লিখতে পারেন। আর অথবা এই রকম রেঞ্জ দিতে পারেন যে C8 থেকে F8 পর্যন্ত রেঞ্জ বুঝাইতে এইটা বোঝায়। এখন এন্টার টিপ দেন, দেখেন ওই যে এনপিভি চলে আসছে একদম পৃষ্ঠার শেষের দিকে, দেখেন 1149.512 আসছে। ঠিক আছে? এখন মনে করেন যে এটা দশমিকের পরে তো এত আছে, দশমিকের পরে এত দূর রাখবো না, 2 ঘর রাখবো, এই জায়গায় চলে যান উপরে, ডিক্রিজ ডেসিমাল, এই যে কমাই দিলাম, ওই যে 1149.5 আসলো। তাহলে বুঝলেন এনপিভি ক্যালকুলেশন? এটা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো? এভাবে ছক কেটে লিখবো? পরীক্ষার খাতায় আপনাদেরকে পরীক্ষার খাতায় এই রকম দেবে না। পরীক্ষার খাতায় আপনাকে ওই এই যে ফর্মুলা গুলো আমি লিখলাম, এই ফর্মুলা গুলো চাইতে পারে আপনার কাছে। তখন খেয়াল রাখবেন এক্সেল এর ফর্মুলা অলওয়েজ সমান চিহ্ন দিয়ে শুরু হবে। যেমন আপনাকে বললো যে এই যে প্রত্যেক বছরের পিভি বের করেন, পিভি বের করার ফর্মুলা দেন, অথবা ফর্মুলা লিখে পিভি বের করেন, এই এক্সেল এ করা লাগবে না। তখন আপনি কি করবেন যে পিভি, এই সেল অ্যাড্রেস আপনি কিন্তু কোশ্চেন থেকেই পাবেন যে C8, এটা হচ্ছে পিভি ফর 0 ইয়ার। তাহলে পিভি 0 ইকুয়াল টু আপনি লিখবেন এই C6 ইনটু C7। আবার পিভি D8 ইকুয়াল টু D6 ইনটু D7। এই যে D6 ইনটু, এই যে এইভাবে ফর্মুলা গুলো লিখবেন। এটা কিন্তু এই বড় হাতের এবং ইসে এইভাবে লিখে যেতে হবে। ফর্মুলা গুলো চেয়ে আপনি ওই দুটো গুণ করে ক্যালকুলেটরে বসিয়ে দেবেন, এইটা হবে। এনপিভি বের করবেন, তখন আপনি এনপিভির ওই যে ওইটাই লিখবেন যে এই এনপিভিটা কিভাবে বের করতেছেন আপনি। আমি বললাম যে এই 4টে ফিগারের যোগফল, তাহলে আপনি লিখবেন সমান এই সেলটার কত C8, এই সেলটা কত প্লাস D8 প্লাস E8 প্লাস F8, অথবা এইটা সমান এই যেমন ধরেন যে এই যে এইটা এনপিভি কত কোন সেলে বসছে C9 এ। তাহলে আপনাকে আমি ওই যে ওইটা একটু দেখিয়ে দিই যে আপনি কিভাবে লিখবেন। আপনি লিখবেন
ভি, এই ফর্মুলা হচ্ছে সমান চিহ্ন হচ্ছে এইটা। এরপরে হচ্ছে কোন ফর্মুলায় গেলেন আপনি, ফর্মুলাটা আমি বলছি এই যে এইটা সাম C8 to F8, তাহলে আপনাকে ওইভাবেই যেতে হবে। এই যে সাম ব্র্যাকেট C8 colon E8 ব্র্যাকেট ক্লোজ, ব্যাস আপনার কাজ কমপ্লিট। অথবা কেউ কেউ লিখতে পারেন যে এই সামের ফর্মুলা আমার জানা নাই, তাহলে আর সাম লেখা লাগবে না, আপনি কি লিখবেন C8 প্লাস C এর পরে D8 প্লাস E8 প্লাস F8, তখন আর যে এইটা লিখলেন না, এটা বাদ, শুধুমাত্র এইটুকু লিখে দেবেন, ব্যাস আপনার এনপিভি ক্যালকুলেশন কমপ্লিট। এবং এরপরে আপনি বড় জোর কি করতে পারেন, এইটার ওই যে যদি আপনার কাছে ফিগার চাই তাহলে আপনি সমান চিহ্ন আর একটা দিয়ে ওই যে কত হলো 1149.512, 1149, অথবা ওই যোগ চিহ্নটা যোগ চারটে, ওই চারটে সেলের ভ্যালু কত আছে সেটা দেখাই দিতে পারেন। প্রথমটা লিখলেন -10,000 প্লাস, তারপরে D8 এ কত আছে, D8 এ আছে 36.364, তারপরে প্লাস চিহ্ন দিয়ে তারপরেরটা কি আছে, তারপরেরটা আছে 4132.231, তারপরে প্লাস, তারপরেরটা কি আছে, তারপরেটা 3380.917, 3380.917 সমান ওই যে 1100 কত, 1149.512, ব্যাস আপনার অঙ্ক শেষ। অথবা আপনি বড় জোর আর একটু ভালো বোঝেন, এইটার জন্য আপনি কি করতে পারবেন, এখানে সমান চিহ্ন দিয়ে ওই যে ওই সামটা লিখে দিতে পারেন, এখানে সমান এই যে এই জিনিসটা ওখানে লিখতে পারেন। তার মানে টিচার বুঝবে যে আপনি এক্সেলে সবকিছু এইগুলো বোঝেন যোগের ব্যাপারে। এটা কেটে নিয়ে এসে এই যে এখানে বসিয়ে দেন, এই যে এইটা সমান এই যে এইটা, অথবা এইটা আগে লিখতে পারেন, এইটাকে আপনি আগে লিখে এই যে এখানে নিয়ে দিয়ে এইটাকে পরে দিতে পারেন। হ্যাঁ, এই যে এইটাকে নিচে নিয়ে আসতে পারেন, এই যে এখানে দিতে পারেন, এইরকম হয় যে ওইটা মানে হচ্ছে এইটা। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আলটিমেটলি তো আমাদেরকে এনপিভি বের করতে বলবে, আমরা ধরেন এটা এভাবে লিখলাম, কিন্তু ডিসকাউন্ট ফ্যাক্টর আর প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের হলো এটা কি লিখে দিতে হবে কিনা? না, ডিসকাউন্ট ফ্যাক্টর এইটা শোনেন, আপনাদের অঙ্ক আমি এ পর্যন্ত আইসিএম এর যে পরীক্ষা দেখছি তাতে এই জটিল কিছু দেবে না, আপনি যাতে বের করতে পারেন সহজে সেই জিনিসই চাবে। আপনার কাছে ডিসকাউন্ট ফ্যাক্টর যদি বের করতে বলে তার ফর্মুলা কি হবে, তখন হয়তো আপনার কাছে ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার চেয়ে আপনার কাছে বলবে যে এই জায়গায় এই সেলটাই ফর্মুলা কি হবে, সেই ফর্মুলাটা লেখেন, তখন এটা লিখে দিতে হবে। বা এই সেলটাই ফর্মুলা কি হবে লেখেন, এই যে এটা লিখে দিতে হবে যে এখানে 3 নাম্বার বছরের ডিসকাউন্ট ফ্যাক্টরের ফর্মুলাটা কি হবে এইটা। এখন এইটা লিখতে গেলে এই যে যেমন এই যে ডলার চিহ্ন দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট, C3, এই যে C3, এই যে C3 জায়গায় যদি F3 হয়ে যায় তাহলে কিন্তু কাটা, কারণ এই ফিগারটাই আমার সব জায়গায় লাগবে 10%, এটা এখানেও লাগবে, এখানেও লাগবে, এখানেও লাগবে, যেটা যে সেলের ফিগারটা সব জায়গায় লাগে সেই সেলের ফিগারে সবসময় একটা ওই ডলার সাইন দিতে হয়, ওই ক্যাপিটাল বা ওই যে অ্যালফাবেটের আগে পিছিয়ে। স্যার হ্যাঁ, এই এক্সেলের উপর তো স্যার অনেক জানতে গেলে জানা শেষ নাই, লম্বা অনেক কিছু আছে। হ্যাঁ অনেক কিছু আছে, অনেক কিছু করা যায়, কিন্তু আসলে এখানে কি আমরা সেই লাইনে যাইতে হবে নাকি আসলে? না না না, আপনারা ওই যে পুরানো প্রশ্নগুলো দেখেন। হ্যাঁ, এটা তো আসলে এটার জন্য আরেকটা কোর্স করা লাগে। কোশ্চেনে তো অনেকবার এই যে এনপিভিটা আসছে তো এজন্য। হ্যাঁ স্যার কোশ্চেনে অনেকবার এনপিভিটা আসছে, এনপিভিটা অনেকবারই আসছে, এই এনপিভিটা কি আসছে, ওই ধরনের কোন অঙ্ক আমাকে থ্রো করতে পারেন এখন? আপনাদের সামনে কারো কাছে সফট কপি আছে কিনা? আমার কাছে সফট কপি নাই। না, যদি আপনাদের সামনে ওই এটা থাকে, হ্যাঁ তাহলে আমাকে একটু দিলে আমি দেখতাম। আমি যতদূর জানি যে এটা
স্যার আপনি এখন যেটা করেছেন সেমটাই গতবার আসছে। তাই না? হ্যাঁ, জাস্ট উপরে নিচে আর কি বের করতে বলছে ফ্রম দ্য অ্যাবভ স্প্রেডশিট ফাইন্ড দ্য এনপিভি এট C9 by Excel format. ফাইন্ড দ্য এনপিভি Above spreadsheet find the NPV at C9 by Excel format. মানে এক্সেল ফরম্যাটের মধ্যে দিয়ে C9 টা বের করে দেখাও, মানে ও NPV C9, তাহলে C9 ইকুয়াল টু আপনারা এনপিভির জায়গায় লিখবেন যে C9, ওই যেটা এই যে ওয়ার্ডে দেখালাম, হ্যাঁ, এই যে এখানে এনপিভি না লিখে এখানে লিখবেন C9, C9, এই যে এইটা C9 ইকুয়াল টু দিস। বুঝতে পারছেন? ম্যানেজার দরকার টাকা গুনে নিছে। তা আমাদের আর পরে যে ড্র করার দরকার নেই, শুধু এইটুকু না, মার্কস না, ড্র করার দরকার না। ওটা কত মার্কস আছে বলেন তো? আমি টাকা গুনে নিই। তুমি মাইন্ড করে নিছো। কেউ মাইকটা একটু অন করে আছে, মাইকটা অফ করবে না। নাই, আব্বারে ইনস্ট্রাকশন দেখেও টাকা দিলে তুমি দেখে গুনে নিবা। একটু সাউন্ড আসছে কোত্থেকে? আচ্ছা কেউ একটু মিউট করেন। আমি না যদি না তুমি গুনে নিলে কেন? সে ফার্স্ট মিনিট আমি তো কোশ্চেন করব। তার মোটামুটি 5-6 মার্কের মতো থাকে। ও তাহলে পরে ওই যে আপনাদের ওই বইগুলো ঠিক আছে। তো আপনার আচ্ছা এত সাউন্ড আসছে কোত্থেকে? তাহলে বোঝা গেল তো এটা? জি স্যার। আমার টাইমও শেষ। আমি কালকে লাস্ট ক্লাসটা নেব এবং এটা নেব প্রবাবিলিটির উপরে। ঠিক আছে? জি স্যার। আর এটা আপনারা একটু দেখে নিন যে যেটা আমি যে এনপিভি যেটা এখানে দেখিয়ে দিলাম, আর এক্সেল শিট ওই যে যেটা যেভাবে দেখিয়ে দিলাম, এই যে যদি এনপিভি ক্যালকুলেশন করতে বলে তাহলে আপনারা এই সেল দেখে দেখে সেলের যে ডাটা আছে এই অনুযায়ী আগে ফর্মুলা লিখবেন এক্সেলের নিয়মে, তারপরে হচ্ছে ফিগার গুলো বের করে লাস্টে যে এনপিভি যেভাবে লিখতে হবে দেখিয়ে দিলাম ওইভাবে লিখবেন। ঠিক আছে? আর এর সাথে সাথে আপনারা ওই যে আপনাদের বইয়েরই দেখেন যে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং কিছু আছে কিনা এই এনপিভি বের করার, এইগুলো একটু বা যে সাপ্লিমেন্টারি রিডিং যেটা আছে এটা দেখে নিন। তবে ওই আইসিএম এর ইসে ওই রকম শিট আকার দরকার হবে না। ক্লিয়ার? জি স্যার। তো আমি আজকে তাহলে এই পর্যন্ত শেষ করি। আইসিএম এ তে কে আছেন?